ঠিক আছে? ভবিষ্যতে যদি আমরা সফল হতে চাই তাহলে তার একটাই মূল মন্ত্র, সেটা হচ্ছে পরিশ্রম। পরিশ্রমী মানুষ কখনোই পিছিয়ে থাকে না। যে মানুষ তার সব কাজ সময় মতো এবং পরিশ্রম এবং নিষ্ঠার সাথে পালন করে তাকে কেউ কখনো পিছিয়ে রাখতে পারে না। এই জিনিসটা আমি আমার বাস্তব জীবনেও দেখেছি। আমরা যারা নবীন শিক্ষার্থী তোমাদের কথা বলছি, এক সময় তোমরা আরো এগিয়ে যাবে। কেউ হবে শিক্ষক, কেউ হবে ডাক্তার, অথবা অন্য কোনো সফল পেশায় চলে যাবে। ব্যবসায়ীও হতে পারো, উদ্যোক্তাও হতে পারো। প্রতি পর্যায়ে আমরা ভুলে যাব না এই আমাদের পরিবার, সমাজ এবং দেশের প্রতি আমাদের দায়িত্বটুকু। আমরা যখন পৃথিবীতে আসি তখন কিন্তু আমরা একতাল মাংসপিণ্ড ছাড়া কিছুই থাকি না। আমরা নিজে থেকে নড়াচড়া করতে পারি না, আমরা কথা বলতে পারি না, নিজের খাওয়া টুকরো খেতে পারি না। এই অসহায় মুহূর্তে আমাদেরকে পরম যত্নে লালন পালন করে গড়ে তুলি আমাদের পরিবার। ওকে, আমরা যখন অসুস্থ হই, আমাদের যখন শিক্ষার দরকার পড়ে, তখন এদেশের সমাজের এদেশের ডাক্তার, শিক্ষক তারাই কিন্তু আমাদের সহযোগিতা করে। তার মানে আমরা স্বীকার করি আর না করি, এই সমাজের প্রতি, এই দেশের প্রতি আমরা কিন্তু অবধারিতভাবে একটা দায়বদ্ধতা নিয়ে গড়ে উঠি। আমরা সবসময় চেষ্টা করব আমাদের আশেপাশের সবাইকে সম্মান করতে। কাউকে ভালোবাসলে সেই ভালোবাসার প্রতিদান পাওয়া যায়। সৎ হিসেবে জীবন পার করলে সেটার প্রতিদান খুব সুন্দর পাওয়া যায়। দেশকে ভালোবাসলে দেশ সেই সম্মানটা বহুগুণে ফিরিয়ে দেয়। আমরা কখনোই ভুলে যাব না এই দেশটা আমাদের। এই দেশকে সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব এদেশের প্রতিটা মানুষের। আমরা যদি প্রত্যেকে যার যার অবস্থানে নিজ দায়িত্ব ঠিকভাবে পালন করি, তাহলে দেশটা কিন্তু আরো সুন্দর হয়ে যাবে। আমরা কখনোই এরকম অভিযোগ করব না যে কি গরিব একটা দেশ, কি পেলাম, আমি কি দিলাম। আমার দেশের তো আমার কাছে অনেক কিছু পাওনা আছে, আমি আমার অবস্থান থেকে আমার দেশকে কি দিলাম, আমরা সেই হিসেবটা করব। সবসময় বড়দের সম্মান করব, সামনে এগিয়ে যাব। তরুণরা হচ্ছে সবচেয়ে সম্ভাবনাময় প্রজন্ম। আমরা আশা করি যে কাজটুকু আমরা বাকি রেখে গেছি, যে কাজটুকু আমরা করতে পারিনি, তোমরা কিন্তু সেই কাজটুকু করে নিয়ে আসবে। সবাই ভালো থাকবে এবং সবার সুন্দর ও সুস্বাস্থ্য কামনা করছি, সুন্দর জীবন ও সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ। প্রিয় শিক্ষার্থীরা, যিনি বক্তৃতা দিলেন তার বাড়ি কোথায় তোমরা মনে করো? সিলেটের বাইরে, তাই না? কথা বলায় তো তাই মনে হয়েছে। সে কিন্তু সিলেটের মেয়ে। আমার বলার উদ্দেশ্য হলো যে খুব সুন্দর কথা বলেছে। সিলেটের মেয়ে, কাজীগুলায় বাসা। আমরা কলেজে আসলে শুদ্ধ বাংলায় কথা বলি না, চেষ্টা করবে শুদ্ধ বাংলায় কথা বলতে। ওনার বয়স কত হবে? খুব বেশি না, কিন্তু 40-এর ভিতরে হবে আমার যতটুকু ধারণা। কিন্তু সে ইতিমধ্যে ডক্টরেট করেছে। ডক্টরেট মূলত পিএইচডি করা। পিএইচডি করেছে শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের 3-4টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা। সেইটাতে সে শিক্ষকতা করছে, ইতিমধ্যে সহযোগী অধ্যাপক হয়েছে। হয়তো বছর দেড়েক পরে পুরোপুরি অধ্যাপক হয়ে যাবে। ওনাকে তোমাদের মাঝে আনার উদ্দেশ্যটা হলো যে আমাদের একজন সিলেটি মেয়ে, সে পড়ালেখা করে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে, এটা তোমাদেরকে বোঝানোর জন্য। আমার মনে হয়
ওর বক্তব্য থেকে তোমরা মনোপ্রাণিত হবে সেই আশাবাদ ব্যক্ত করছি। সাদিয়াকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই তরুণমুখী ছাত্রছাত্রীদেরকে সুন্দর সুন্দর কথা বলে অনুপ্রেরণা প্রদানের জন্য। ধন্যবাদ সবাইকে। আমি বিশেষ ধন্যবাদ জানাতে চাই পীর স্যারকে। উনি শুধু আমার মানে আঙ্কেল দেখি তা না, উনি আমার বাবার সহকর্মী ছিলেন। আমার বাবা ছিলেন মদন মোহনের অধ্যাপক। উনি আমাদের পরম শ্রদ্ধেয় এবং আপন একজন মানুষ। আমি এত সুন্দর একটা অনুষ্ঠানে আসতে পেরে আমি সত্যি নিজেকে মানে ধন্য মনে করছি। আমার একটু এই যে ইউনিভার্সিটিতে জরুরি মিটিং ছিল, তাই সময় স্বল্পতার জন্য অনুষ্ঠানটা ত্যাগ করতে হচ্ছে বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা করব খুব শীঘ্রই আবার আপনাদের সাথে আমার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ম্যাডামকে। এই পর্যায়ে ম্যাডামকে পেজ দিয়ে বরণ করে নেবেন, উপহার তুলে দেবেন আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার। ম্যাডামের হাতে পেজ তুলে দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আবারও ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ ম্যাডামকে ওনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদেরকে এবং উপদেশমূলক সামনের পথ চলে আমরা কিভাবে চলবো এই বিষয়ে কথা বলার জন্য। সম্মানিত সুধী ম্যাডামের বক্তব্য ম্যাডাম তো না সুরাইয়া ম্যাডাম সুলতান নাই চিনা না কথা না ম্যাডামরে করে দিতে সুরাইয়া ম্যাডামরে করে দিতাম না এখন দিতে ম্যাডামরে না খবর শিক্ষককে দিতাম বললাম স্যার সুরাইয়া ম্যাডামরে দেন আমাদের একজন না সুরাইয়া ম্যাডাম ওরা আছে সম্মানিত সুধী এই পর্যায়ে আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন জনাব সরিয়া খন্দকার, কোঅর্ডিনেটর সিলেট সেন্ট্রাল কলেজ। ম্যাডামকে ওনার বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট সেন্ট্রাল কলেজ কর্তৃক আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, সম্মানিত বিশেষ অতিথি ও আমার সামনে উপবিষ্ট আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, সবার প্রতি রইল আমার আদাব, শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আজ তোমরা এখানে উপস্থিত হয়েছ নবীন বরণের জন্য, আমরাও আসছি তোমাদের বরণ করে নেওয়ার জন্য। তোমরা আমাদের কলেজে ভর্তি হয়েছো, আমাদের কলেজটাকে পছন্দ করেছো বলে তোমাদের অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। যাই হোক, তোমরা কলেজের সকল নিয়ম কানুনগুলো মেনে চলবা, বড়দের সম্মান করবা, স্যারদের সম্মান করবা, ছোটদের স্নেহ করবা। আর আমি তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে, সকলের দীর্ঘায়ু কামনা করে আমার বক্তৃতা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।
ধন্যবাদ ম্যাডামকে অন্তত সংক্ষিপ্তভাবে সুন্দর কথা বলার জন্য। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সুধী, অনুষ্ঠানের এই পর্যায়ে একটা সঙ্গীত পরিবেশনা থাকছে। তো সঙ্গীত নিয়ে আসছে প্রথম বর্ষের শিক্ষার্থী মাহিমা মেহেরুন। প্রথম বর্ষের শিক্ষার্থী মাহিমা মেহেরুনকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। মাহিমা মেহেরুন। সবাইকে আসসালামু আলাইকুম। আমি একটি এখন দেশাত্মবোধক গান করতে যাচ্ছি। আমার গানের কথা অসুখ সুন্দর ভুল হলে ক্ষমা দৃষ্টি দেখব। গড়তে মোদের সোনার বাংলা, জীবন করব দান, শুনে যান বাংলাদেশের গান, শুনে যান বাংলাদেশের গান। গড়তে মোদের সোনার বাংলা, গড়তে মোদের সোনার বাংলা, জীবন করব দান, শুনে যান বাংলাদেশের গান, শুনে যান বাংলাদেশের গান। এই দেশেরই স্বাধীনতা জয় করল বাঙালিরা রে, এই দেশেরই স্বাধীনতা জয় করল বাঙালিরা রে। বাংলা মায়ের বুকে থাকি, বাংলা মায়ের বুকে থাকি, গাইছি বাংলার গান, শুনে যান বাংলাদেশের গান, শুনে যান বাংলাদেশের গান। গড়তে মোদের সোনার বাংলা, গড়তে মোদের সোনার বাংলা, জীবন করব দান, শুনে যান বাংলাদেশের গান, শুনে যান বাংলাদেশের গান। লাঙলে খুঁড়িয়া মাটি ফসল ফলায় বাংলার চাষ
যান বাংলাদেশের গান গড়তে মোদের সোনার বাংলা গড়তে মোদের সোনার বাংলা জীবন করব দান শুনে যান বাংলাদেশের গান শুনে যান বাংলাদেশের গান এই দেশেরই সবাই সমান নাই কমদের মান অভিমানে এই দেশেরই সবাই সমান নাই কমদের মান অভিমানে নাই কমদের জাতি ভেদাভেদ নাই কমদের জাতি ভেদাভেদ হিন্দু মুসলমান শুনে যান বাংলাদেশের গান শুনে যান বাংলাদেশের গান গড়তে মোদের সোনার বাংলা গড়তে মোদের সোনার বাংলা জীবন করব দান শুনে যান বাংলাদেশের গান শুনে যান বাংলাদেশের গান শুনে যান বাংলাদেশের গান ধন্যবাদ মাহিয়া মেহরুনকে আমাদেরকে এত সুন্দর একটি সঙ্গীত উপহার দেওয়ার জন্য। সম্মানিত সুধী, এই পর্যায়ে আমাদের নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার জন্য আমি দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে আহ্বান জানাচ্ছি। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে আহ্বান জানাচ্ছি আমাদের নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার জন্য, ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য। ভলেন্টিয়ার যারা আসো তোমরা দায়িত্ব নিয়ে এটা বরণ করে গভর্নিং বডির মেম্বার সিলেট সেন্টার পুলিশ পরে সাবেক প্রধান শিক্ষক ইয়াকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় গোলাপগঞ্জ সিলেট তখন তাইনটা দিবা বক্তৃতা এখন গভর্নিং বডির মেম্বার তো চিনতে পারলো না গভর্নিং বডির সদস্য এই বডি এটুকু বাংলা কি হবে? জানি না কি তাহলে গভর্নিং বডির সদস্য সেন্ট্রাল কলেজের গভর্নিং বডি এটা আমি দিয়ে দিলাই আমি করে দিলাই আমি যে করাই নাদিয়া আমরা সারুন না স্যার আপনি আসুন না হ্যাঁ ধন্যবাদ। সম্মানিত সুধী, আমরা আমাদের অনুষ্ঠানকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সম্মানিত সুধী, এই পর্যায়ে আপনাদের সামনে শিক্ষণীয়মূলক বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জনাব মাস্টার নুরুল হক সাহেব, গভর্নিং বডির সম্মানিত মেম্বার সিলেট সেন্ট্রাল কলেজ, সাবেক প্রধান শিক্ষক ইয়াকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় গোলাপগঞ্জ সিলেট, স্যারকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم নিজের দেশের নবীন অনুষ্ঠানে
আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব ইশার রহমান হোসেন, মঞ্চ অভিষ্ট আজকের অনুষ্ঠানের প্রধানমন্ত্রী সেক্রেটারি সদস্য মধুমন কলেজের সাবেক প্রিন্সিপাল বিজ্ঞান লেখক এবং সাহিত্যিক জনাব লেফটেন্যান্ট কর্নেল মাতাউর রহমান সাহেব, মঞ্চ অভিষ্ট বিষয়টি উপস্থিত আছেন দর্শন মাদ্রাসা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, অত্র কলেজের ভাইস প্রিন্সিপাল স্নেহাভাজন জাহিদ হোসেন, মঞ্চ উপস্থিত আছেন সেন্ট্রাল কলেজের ভাইস প্রিন্সিপাল ভাইস চেয়ারম্যান জনাব আকাশ হাফিজ সাহেব, মঞ্চ উপস্থিত আছেন অতিথি কোঅর্ডিনেটর সিলেট জনাব সুরাইয়া খন্দকার, কোঅর্ডিনেটর সিলেট সেন্ট্রাল কলেজ, উপস্থিত অত্র কলেজের সম্মানিত প্রভাষকবৃন্দ, কর্মচারীবৃন্দ, আমার সামনে উপস্থিত তাদেরকে আমার এই অনুষ্ঠান স্নেহভাজন শিক্ষার্থী ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাকে ধন্যবাদ। আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই যারা আমাকে এই প্রতিষ্ঠানের একজন বন্ধু সদস্য হিসাবে, মেম্বার হিসেবে এখানে অ্যাকসেপ্ট করেছেন। আজকের অনুষ্ঠানে আমাকে নিমন্ত্রণ করে আলোচনা করার সুযোগ করে দিয়েছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি আমার পরীক্ষার যেখানে আছে এখানে বক্তব্য দেওয়ার মধ্যে কিছু নেই। আমি আমার দুইটা কথা রেখে আমার বক্তব্য শেষ করব। আমরা জানি পানির অপর নাম জীবন, এটা ঠিক নাকি? পানির অপর নাম জীবন ঠিক, এটা আজকাল প্রমাণিত ভুল প্রমাণিত হয়েছে। নিরাপদ পানির অপর নাম জীবন। শিক্ষার জাতির মেরুদণ্ড আমরা জীবন ধরে শিখেছি, শুনেছি, এটা ভুল প্রমাণিত হয়েছে। সুশিক্ষার জাতির মেরুদণ্ড, এটা সমাজ পরিবর্তনের জন্য সুশিক্ষিত জনগোষ্ঠীর প্রয়োজন। শিক্ষিত জনগোষ্ঠী দেখা যাচ্ছে ভার্সিটিতে, কলেজে, স্কুলে রাজধানী, ডাকাতি, সন্ত্রাসী চলছে। এর মূল কারণ হচ্ছে নৈতিক অবক্ষয়, সত্যের চরিত্রের অভাব, সুশিক্ষার অভাব। আমাদের বাংলাদেশের যে বর্তমান অবস্থা, একমাত্র কারণ হচ্ছে আমাদের চরিত্রের অভাব। নৈতিক অবক্ষয় এসে আমাদের গায়ে ছেড়ে বসেছে। এই অবক্ষয় থেকে আমাদের উত্তরণের জন্য তোমাদের প্রয়োজন, তোমাদের মধ্যে ছাত্র সমাজের প্রয়োজন, সুশিক্ষিত ছাত্র সমাজের প্রয়োজন, চরিত্রবান ছাত্র সমাজের প্রয়োজন। চরিত্র ছাড়া জাতি গঠন করা সম্ভব নয়। আমরা আশা করব আমাদের ইন্টারমিডিয়েট সময়টা বড় মারাত্মক সময়। মেট্রিক পাস করে পরে সাহেব স্যার বলেছিলেন এটা যোগযোগের সময় নয়, যোগযোগ অঙ্ক মিলে না, অঙ্ক মিলে না, না মিলার সময়। এই সময়টাকে আমরা ভারসাম্যপূর্ণ চলতে হবে, আমাদের সামনে কাটে চলতে হবে। এই সময়টা বের করে হলেই আমাদের জীবনের একটা পথ পরিবর্তন হবে। তখন আমাদের আবেগ প্রবণ চলতে হবে না, আমাদের একটা ভারসাম্য পরিবেশ তৈরি হবে। আমি আশা রাখবো আমরা যে জিনিসটা মূলের জিনিসটা আমরা শিখতে যদি আমরা লালন করতে পারি, তারা আমরা ছাত্র সমাজ আমরা একদিন ভালো হবো। আমি প্রথমে দৃষ্টি করছি, আমরা প্রথমে পিতামাতাকে শ্রদ্ধা করব। পারবো পিতামাতা শ্রদ্ধা করতে?
শিক্ষকদের শ্রদ্ধা করবো, নিরঙ্কুশ হবে, শিক্ষকদের কথা মেনে চলবো। আমরা সহপাঠীর প্রতি সহমর্মিতা পোষণ করব, একই সাইডে এগিয়ে আসবো। আমরা পরোপকারী মনোভাব তৈরি করবো, নিজেকে পোষণ করবো, পরের উপকারের জন্য জীবনকে ফিরিয়ে দিব। আর আমরা পরিশ্রম নেব, পরিশ্রম ছাড়া কেউ অর্থবান হতে পারে না, ধনী হতে পারে না, তার জীবনের লক্ষ্যে পৌঁছতে পারে না। হোক জাগতিক জাগতিক লক্ষ্য হোক আর পরকালীন লক্ষ্য হোক, আমাকে বেশ পেতে হলে আমাদের পরিশ্রম করতে হবে, দুনিয়া পেতে হলে আমাদের পরিশ্রম করতে হবে। ছাত্র জীবনে আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে হলে আমাদের পরিশ্রম করতে হবে। আমরা পরিশ্রম করতে পারবো? বলে না পারবো। পরিশ্রম ছাড়া কোনো জাতি, কোনো সমাজ, কোনো ব্যক্তি, কোনো পরিবার তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে না। আমরা শ্রেণীর পাঠ যেটা আছে, শ্রেণীর বই যেটা আছে সেটা পড়বো। আমরা জ্ঞানের পরিসীমা বৃদ্ধির জন্য, ভোকাবুলারি বৃদ্ধির জন্য, জ্ঞানের পরিসীমা বৃদ্ধির জন্য, জ্ঞান অর্জনের জন্য আমরা কিছু মনীষীদের জীবনী পড়বো, ভালো ভালো বই পড়বো, ভালো ভালো বই পড়বো। আমাদের দিকে তাদের কাছ থেকে আমি শিক্ষা নেব, তাদের জীবনকে গঠন করেছেন, এটা শিক্ষা নেব। শিক্ষার মাধ্যমে আমরা আমার নিজেকে বিল্ড আপ করবো। আমি সেন্ট্রাল কলেজ একজন অতিবাহিত হচ্ছে। আমি সেন্ট্রাল কলেজে অনেক সুনাম সেরেছি। সেন্ট্রাল যারা কর্তৃপক্ষ আছেন তাদের সাথে আমাদের সম্পর্ক আছে। সবসময় সেন্ট্রাল কলেজের প্রচুর বই নাকি আমি সেন্ট্রাল কলেজের যে সফলতার জন্য এই কমিটি প্রিন্সিপাল মহোদয়কে মোবারকবাদ জানাচ্ছি। আমরা সৌভাগ্য যে আমরা এক দক্ষ প্রিন্সিপাল পেয়েছি। সিলেট বৃহত্তর সিলেট বুঝলে, বাংলাদেশ বুঝলে এরকম একজন প্রিন্সিপাল হওয়া সম্ভব নয়। এই জন্য আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি। আর প্রিন্সিপাল মহোদয়কে আমাদের কমিটির পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। পরিবেশে আমার চেয়ারম্যান সাহেবের অত্যন্ত পরিশ্রম, মিজান ভাই অনেকটা পরিশ্রম, তার পরিশ্রমের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার জাহিদ হোসেন এখানে আছেন, তার আমার ভাতিজা জাহিদ হোসেন, তার পরিশ্রম সময় দেন, তাকে ধন্যবাদ জানাচ্ছি। আকাশ ভাই আছেন। আমি পরিবেশে একটাবার হাততালির মাধ্যমে নবীনদেরকে বরণ করে দিতে চাই। পরিবেশে এই প্রতিষ্ঠানের সফলতা এবং দ্রুত উন্নতি কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ স্যারকে অত্যন্ত সুন্দর বক্তব্য রাখার জন্য এবং দিক নির্দেশনামূলক কথা বলার জন্য। এসো আলোর মিছিলে হে নবী, হে তরুণের দল, ফুটন্ত টকবকে শিরা তোমাদের। এই তো এখনই সময় কিছু করার, ভালো কিছু জাতিকে উপহার দেবার। তবে নিজেকে কেন গুহাবাসীর মতো লুকিয়ে রেখেছ অন্ধকারে? তাহলে কেন অন্ধকার জগতে নির্বাসিত হয়ে মনকে করে ফেলেছ কলুষিত? এসো হে নবীন, আলোর পথে এসো। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সিলেট সেন্ট্রাল কলেজের সম্মানিত প্রভাষক, বাংলার সম্মানিত প্রভাষক জনাব মাহমুদ কামাল স্যার। জনাব মাহমুদ কামাল স্যারকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আজকের এই নবীনবরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ ও সামনেও আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম।
কে আছে নবীন, হও আগুয়ান, থাকিছে ভবিষ্যৎ। আজকের দিনে যারা নবীন, আজকের দিনে যারা তরুণ, তারাই আগামী দিনে জাতির কর্ণধার, জাতির বিনির্মাণের অংশীদার। তো তোমাদের জন্য সামনে অনেকটা সময়, অনেকটা পথ, অনেকটা রাস্তা পাড়ি দিতে হবে। মনে করতো যে এই তো আমার কলেজ জীবন আজকে থেকে শুরু, এই শুরুটা কিন্তু শেষ না। একটা কথা আছে না, মানুষের যে বিশ্বজুড়ে পাঠশালা মূল সবার আমি ছাত্র। আমাদের এই বিশ্বটাই আমাদের পাঠশালা। আমরা প্রতিনিয়ত শিখব, প্রতিদিন শিখব, প্রতিদিন নতুন কিছু যুক্ত করব নিজের সঙ্গে। তবে আমাদের ভবিষ্যৎ জীবন সুন্দর হবে, কল্যাণময় হবে। নজরুলের একটা কথা আছে যে নতুনরাই কিন্তু গড়তে জানে। এরা পুরাতন জরা জীর্ণকে এরা পেছনে ফেলে এরা নতুন কিছু গড়তে জানে। তাই তো বলেছেন, তোরা সব জয় ধ্বনি কর, তোরা সব জয় ধ্বনি কর, ওই নতুনের কেতনে কাল বসিতে জয়। অসুন্দরে করতে চেতন, আসছে নবীন জীবন হারা। নবীনরা অসুন্দরকে ছেদন করতে জানে, তারা নতুন কিছু সৃষ্টি করতে জানে, তারা নতুন কিছু তৈরি করতে জানে। ভবিষ্যৎ জাতি গঠনে তারা অগ্রণী ভূমিকা পালন করে। তোমরা যারা নবীন, তোমাদের মতোই এরকম কলেজ পড়ুয়া, স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা আমাদের এই স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল। একটা বারের জন্য এই দেশকে ভোলা যাবে না। এই দেশ রক্তের বিনিময়ে অর্জিত দেশ। নিজের চোখের সামনে যখন নিজের বোনকে দর্শন করে, নিজের ঘরের মধ্যে যখন তোমার যুবতী বোনটাকে উঠিয়ে নিয়ে গেছে, ওই রকম চিন্তা ভাবনা একটা বার ভাববা নিজের মধ্যে। তবে কোনো দিন তোমাদের মধ্যে ওই দেশের প্রতি একটা বিতৃষ্ণা, দেশের প্রতি একটা ওই যে তোমার মানে ডোন্ট কেয়ার ভাব, এটা চলে যাবে। এদেশের আলো বাতাস, এদেশের অক্সিজেন নিয়ে আমরা বড় হচ্ছি। এটার প্রতি আমাদের দায়িত্ব আছে, আমাদের কিছু করার আছে। তো তোমাদের ভবিষ্যৎ জীবন সুন্দর হোক, এই কামনা করে আজকের মতো রাখছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যারকে। প্রিয় সুধী, অনুষ্ঠানের এ পর্যায়ে মূল্যবান বক্তব্য তুলে ধরবেন আমাদের সামনে জনাব আক্কাস আলী স্যার, ভাইস চেয়ারম্যান সিলেট সেন্ট্রাল কলেজ। আমি জনাব আক্কাস আলী স্যারকে মাইকের সামনে এসে কিছু বলার জন্য অনুরোধ করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু নীরবতা বজায় রাখবে। তোমাদের অনুরোধ করছি, তোমরা একটু নীরবতা বজায় রাখবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে সিলেট সেন্ট্রাল কলেজ কর্তৃক আয়োজিত 2023 এবং 24 শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীন ছাত্রছাত্রীদের আজকে নবীনবরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সিলেট সেন্ট্রাল কলেজের সংযুক্ত চেয়ারম্যান জনাব মিজানুর রহমান, আজকে নবীনবরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন শিক্ষাগুরু জনাব লেফটেন্যান্ট কর্নেল এম আতাউর রহমান ফিকসার, আজকে নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন 10 নং বাদেবাসা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, অত্র কলেজের সম্মানিত ভাইস প্রিন্সিপাল জনাব জাহিদ হুসাইন সাহেব, আজকে নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন অত্র কলেজের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব শাহনওয়াজ খান শাকিব সাহেব সহ অন্যান্য। আজকে নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন আমার মুরব্বী এবং সাবেক প্রাইমারি স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক জনাব নুরুল হক সাহেব সহ অন্যান্য
অত্র কলেজের শিক্ষক শিক্ষিকা বৃন্দ, সম্বন্ধে উপস্থিত প্রাণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অত্যন্ত সুন্দর বক্তব্য শুনতে প্রধানমন্ত্রীর কাছ থেকে, বিশেষ অতিথির কাছ থেকে আমরা তোমার বক্তব্য শুনেছ। অত্যন্ত সুন্দর বক্তব্য দিয়েছেন আজকের প্রোগ্রামের প্রধান বক্তা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক ডক্টর সাদিয়া, এবং বক্তব্য দিয়েছেন নুরুল হক ভাই, সুন্দর বক্তব্য দিয়েছেন। আমরা যদি সেই বক্তব্যের আলোকে, যে সুন্দর বক্তব্য দিয়েছেন, যে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন আমাদের ভবিষ্যৎ চলার জন্য, সেই বক্তব্যের আলোকে যদি আমরা আমাদের এই ভবিষ্যৎ জীবন পরিচালিত করি, তাহলে আমাদের সাফল্য আসবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমরা দীর্ঘ 10টি বছর লেখাপড়া করার পর এসএসসি পাস করেছি এবং ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছি। এখন এই ইন্টারমিডিয়েটের সময়টা এটা খুব রং তামাশার সময়। যদি বিভিন্ন রং তামাশার মধ্য দিয়ে তোমরা তোমাদের সময়কে অতিবাহিত করো, তাহলে সুন্দর রেজাল্ট আসবে না। এই জন্য পরিশ্রম করতে হবে। পরিশ্রমী সৌভাগ্যের প্রসূতি, সৌভাগ্যের পথ। এই জন্য এখন থেকে, আজকে আমরা নবীনবরণ অনুষ্ঠান করেছি, এখন থেকে চিন্তা করতে হবে প্রতিটি মুহূর্ত কমপক্ষে আমরা দৈনিক যদি 4 থেকে 5 ঘন্টা লেখাপড়া করি, তাহলে যারা এসএসসিতে A- পেয়েছো, এ পেয়েছো, সি পেয়েছো, ডি পেয়েছো, তারা এখান থেকে A+ পেয়ে যাবে। যদি এই পরিকল্পনা থাকে আমরা A+ পেতে হবে আমাকে, তাহলে এখন থেকেই আমাকে দৈনন্দিন আমাদের শিক্ষকবৃন্দ যে তোমাদেরকে হোমওয়ার্ক দিবে, সেই হোমওয়ার্ক অনুযায়ী আমাদেরকে বাসায় পড়ালেখা শেষ করে আবার পরের দিন এই হোমওয়ার্ক দিতে হবে। এখন থেকে যদি আমরা সুন্দরভাবে সেই স্টাডি করি, তাহলে আমাদের 2 বছর পর যে আমরা আবার ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা দিব, সেই পরীক্ষা একটি সুন্দর রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। সেই জন্য আমাদেরকে পরিশ্রম করতে হবে। সর্বশেষ যে কথা আমি বলতে চাই, এখন থেকে যে আমরা এই কলেজে ছাত্র হিসাবে আজকে অভিভূত হয়েছি, এই জন্য কলেজের নিয়ম শৃঙ্খলা যে আসবে, যে নিয়ম শৃঙ্খলা আছে, সেই নিয়ম শৃঙ্খলা অনুযায়ী আমাদেরকে চলতে হবে। আমাদের শিক্ষক মন্ডলীর উপদেশ, আমাদের কলেজের গভর্নিং বডি যারা আছে, পরিচালক যারা, তাদের উপদেশ, এবং আমাদের আরো যারা বড় ভাই রয়েছে, তোমাদের সিনিয়র যারা সেকেন্ডারি ছাত্র, তাদের কাছ থেকে উপদেশ নেবে। এই জন্য আমরা প্রত্যেকে সুন্দরভাবে যেন আমার জীবনটাকে যেন সুন্দর করতে পারি, সেই জন্য আমাদেরকে এখন থেকেই আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। সেই উদাহরণ আহ্বান করে রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ স্যারকে অত্যন্ত সুন্দর মূল্যবান বক্তব্য রাখার জন্য। স্যারের সাথে তাল মিলিয়ে যদি বলতে চাই, তাহলে দুটি কথা বলবো। স্যার বলেছেন বর্তমান যে সময়টা তোমাদের, এই সময়টাতে অনেক কিছু করতে মন চাইবে, ঠিক আছে। স্যারের এই বিষয়টা হচ্ছে, যেমন মনে হইতো এই সময়টা রঙিন চশমা, ঠিক আছে, চোখের রঙিন চশমা, যা দেখবা তার রঙিন লাগবে, ঠিক আছে। তো এটা করিয়া, এটা স্যারের কথাগুলো একটু মাথায় রেখে চলার চেষ্টা করবা। আবার ধন্যবাদ স্যারকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাবো জনাব মোহাম্মদ জাহিদ হোসেন, চেয়ারম্যান 10 নং বাদেপাশা ইউনিয়ন পরিষদ গোলাপগঞ্জ সিলেট। স্যারকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। স্যার, ভাইস প্রিন্সিপাল সিলেট সেন্ট্রাল কলেজ, স্যারকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। হলো সাউন্ডের যে সিস্টেম আছে, আমাদের সাউন্ডের সিস্টেমটা ওই জায়গায় জি
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিন্দু ধর্মাবলম্বীদের জন্য আদাব। সিলেট সেন্ট্রাল কলেজ কর্তৃক আয়োজিত নবীনবরণ অনুষ্ঠান 2023 আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, অত্র কলেজের দীর্ঘদিন ধরে যিনি হাল ধরে আছেন এই কলেজের গভর্নিং বডির সম্মানিত চেয়ারম্যান জনাব মিজানুর রহমান মিজান সাহেব, আজকের প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত যিনি আছেন সিলেটের সুনামধন্য শিক্ষাবিদ, সামাজিক ব্যক্তিত্ব, বাংলাদেশের রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর ছিলেন, আমাদের এই কলেজের বর্তমান অধ্যক্ষ, আমাদের সবার শ্রদ্ধাভাজন স্যার জনাব লেফটেন্যান্ট কর্নেল এম আতাউর রহমান পীর স্যার, আজকের প্রোগ্রামে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন সিলেট সেন্ট্রাল কলেজের গভর্নিং বডির সম্মানিত সদস্য, সাবেক প্রধান শিক্ষক, আমাদের শ্রদ্ধাভাজন জনাব মাস্টার নুরুল হক সাহেব, আজকের এই প্রোগ্রামে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের কলেজের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব আক্কাস আলী সাহেব, এই প্রোগ্রামে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে আমাদের এই কলেজের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব শাহনওয়াজ খান শাকিল সাহেব, আমাদের সুপ্রিয় শিক্ষকবৃন্দ, সুপ্রিয় সম্মানিত শিক্ষকবৃন্দ এবং সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আজকের এই দিনে তোমাদেরকে আজকের দিনের যত ফুল ফুটেছে সব ফুলের সৌরভ দিয়ে তোমাদেরকে আজকে বরণ করে নিতে চাই। এই ফুলের সৌরভে যেন তোমাদের জীবন আলোকিত হয় এই প্রত্যাশা রাখি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে আবারও অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি যে প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত আমি তোমাদের সুশৃঙ্খলভাবে প্রোগ্রাম পরিচালনায় তোমাদের আন্তরিক এবং তোমরা যে শৃঙ্খলার দৃষ্টান্ত দেখিয়েছো, তোমাদেরকে আমার পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি। আমি দুই একটি পয়েন্টে তোমাদের উদ্দেশ্যে কথা বলবো। আমাদের প্রধান আলোচক এবং আমাদের যে আলোচকবৃন্দ কথা বলে গেছেন, তোমাদেরকে চম্বক যে বিষয়গুলো আমরা বলবো এই বিষয়গুলো কিন্তু ওনারা সুন্দরভাবে বলে গেছেন। তোমাদের জীবন, তোমাদের দায়িত্ব, তোমাদের আগামী দিন কেমন হবে এই বিষয়গুলো ওনারা অত্যন্ত সুন্দরভাবে এবং সাবলীলভাবে তোমাদেরকে বলেছেন। আশা করি তোমরা ওনাদের কথা থেকে উপকৃত হবা, এই কথা তোমাদের হৃদয়ে যেন স্থান করে নেয় এবং এই কথাগুলো যেন তোমরা তোমাদের জীবনের পাথে হিসাবে গ্রহণ করো, এই অনুরোধটুকু আমি রাখবো। আমি তোমরা সিলেট সেন্ট্রাল কলেজের নতুন শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে বলছি, আমাদের কলেজের নিশ্চয় কিছু পালনীয় বিষয় তোমাদের হাতে অলরেডি পৌঁছেছে, যে কোন বিষয়গুলো আমাদের কলেজের শৃঙ্খলার মধ্যে আমরা এই শৃঙ্খলাগুলো মেনে চলবো। এগুলা যদি আমরা মেনে না চলি কলেজের একাডেমিক পরিবেশ নষ্ট হবে। এই বিষয়গুলো নিশ্চয় তোমরা অবগত হয়েছ। এরপরেও আমি আমার এই বিষয়গুলো আমি কলেজের ভাইস প্রিন্সিপাল হিসাবে আমি বিষয়গুলো তোমাদেরকে বলবো এবং আমি দীর্ঘদিন এই কলেজ পরিচালনা আমার কম বেশি অভিজ্ঞতা থেকে এই বিষয়গুলো আমরা নোট করেছি, তোমাদেরকে দিয়েছি এবং এটা আমি এবার বলছি।
তোমাদের ক্লাসে ঢোকার সময় ক্লাস যে টাইমে হবে নিশ্চয় 9:30টায়, 10 মিনিট আগে তোমাকে কলেজে আসতেই হবে। তোমরা ইউনিফর্ম মাস্ক পরেই আসতে হবে, ইউনিফর্ম ছাড়া কেউ কলেজে ঢুকতে পারবে না। এই ক্ষেত্রে কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে আমরা কঠিন শাস্তির দিকে যাব। তোমাদের নিশ্চয় একটা পরিচয় পত্র থাকবে। দেশের কন্ডিশন কিন্তু আগামীতে জাতীয় ইলেকশনকে সামনে রেখে অনেক সময় রাস্তাঘাটে প্রবলেম হতে পারে, ঠিক আছে? এই জন্য তোমাদের আইডি কার্ডটা কিন্তু খুবই জরুরি। আমরা খুব শর্ট টাইমে তোমাদের হাতে আইডি কার্ডটা পৌঁছে দেব। তোমরা এই আইডি কার্ডটা পরে কলেজে আসবা। এই আইডি কার্ডের পিছনে তোমার ব্লাড গ্রুপ থাকবে। তুমি রাস্তায় অ্যাক্সিডেন্ট হতে পারে, অসম্ভব কিছু না। তোমার ব্লাড গ্রুপ দেখে তোমাকে আমরা একই সময় মানে ইনিশিয়ালি তোমাদের কোনো চিকিৎসার প্রয়োজন হলে এগুলো সাথে সাথে কিন্তু সম্ভব হবে। এই জন্য অনেকগুলো ইনফরমেশন থাকবে, তোমার গাইডলাইনের নাম্বার থাকবে, তোমাদের এটা কিন্তু তোমাদের জরুরি। এই জন্য তোমরা মাস্ট তোমাদের পরিচয় পত্রটা তোমরা রাখবা। আমরা স্যার আমি লম্বা করে গিয়ে একটু তোমাদের পরীক্ষার ক্ষেত্রে হবে, আমাদের মাসিক পরীক্ষা আছে, সেমিস্টার পরীক্ষা আছে, বার্ষিক পরীক্ষা আছে। তোমরা এই পরীক্ষাগুলোয় উত্তীর্ণ হতে হবে। কেউ যদি মনে করো যে আমরা অটো পাসের সময় এসএসসি পর্যন্ত পড়ালেখা করেছি, তাহলে স্যাররা এখন আমাদেরকে অটো পাসের ব্যবস্থা করে দিবেন। আমি তোমাদেরকে অনুরোধ করব এবং তোমাদেরকে সতর্ক করব যে তোমরা এই চিন্তা থেকে তোমরা সরে আসো। এইটা কিন্তু আমরা কোনোভাবেই দেব না। তোমরা তোমাদের পরীক্ষায় পাস করতেই হবে। আজকে অভিভাবকরা আসলে আরো ভালো লাগতো, জানি না হয়তো তোমাদের অভিভাবকদের আমরা দাওয়াত দেই নাই, কিন্তু অভিভাবকরা যদি আজকে থাকতেন তাহলে আমাদের আরো ভালো হতো। কারণ হচ্ছে তোমাদের এই নিয়ম কানুন, এই একাডেমিক বিষয়টা, তিনটা বিষয়ের সমন্বয় কিন্তু আমরা সাধন হয়। একটা হচ্ছে তুমি স্টুডেন্ট, আরেকটা হচ্ছে অভিভাবক, আরেকটা শিক্ষক। শিক্ষকদের সঠিক দিক নির্দেশনা, শিক্ষক কিন্তু তোমাকে মানে পড়া শিখিয়ে দিবেন এটা না। তুমি প্রতীক, তুমি কি শিক্ষা গ্রহণের জন্য তুমি একজন প্রতীক, এখানে অবস্থান করছো, তোমার পথটা খুঁজে তোমাকে নিতে হবে। শিক্ষকরা হচ্ছে তোমার পথ দেখিয়ে দিবেন, তুমি ওই রাস্তায় যাবা। গন্তব্য হচ্ছে তোমাকে তুমি কিং ব্রিজে যাবা, তোমার গন্তব্য কিং ব্রিজ, কিন্তু কোন রাস্তায় যাবা এটা দেখিয়ে দেওয়ার দায়িত্ব কার? শিক্ষকের, ঠিক আছে না? কাজটা কিন্তু কে করতে হবে? তুমিই করতে হবে। তুমি হেঁটে যেতে হবে, তোমার গোলে তুমি পৌঁছাতে হবে, কাজটা কিন্তু তোমাকেই করতে হবে। অভিভাবকরা কেন থাকবেন? ওই যে তোমার এই কাজের সহযোগিতার জন্য তোমার অভিভাবকরা সহযোগিতা করবেন। ওনারা যদি জানেন না তোমার গোল কোন দিকে, তাহলে ওনারা তোমাকে দিক নির্দেশনা দিতে পারবেন না, অনেক সময় মিসগাইড হওয়ার সম্ভাবনা থাকে। সেকেন্ড, এরপরে বিষয় হচ্ছে তোমাদের মোবাইলের যে বিষয়টা। আমরা তো করোনাকালীন সময় মোবাইলটা বেশি ইউজ হয়েছে, তোমাদের ক্লাসগুলো মোবাইল হয়েছে। তোমরা জানো কি না? তোমরা জানার কথা না। আমি কিন্তু কলেজে তোমাদের ইন্টারমিডিয়েটের স্টুডেন্টের মোবাইল আমি ডিল দিয়ে ভাঙছি, কিন্তু আমি টোটালি মোবাইল নিষিদ্ধ করছিলাম। এই নিষিদ্ধ মোবাইল যারা নিয়ে আসছিলেন তাদের মোবাইল আমি ভাঙছি। এরপরে স্টুডেন্টরা কিন্তু মোবাইল নিয়ে আসে। এইভাবে আমি প্রতিষ্ঠানে আমরা মোবাইলের ব্যাপারে সতর্ক ছিলাম। আমরা বাচ্চাদেরকে তোমরা ইন্টারমিডিয়েট শেষ করার পূর্বে মোবাইল ইউজ করতে পারো, এটাতে অনেকটা শিথিলতা আছে। তো আমরা এখন করোনাকালীন সময় তোমরা মোবাইল বেশি ইউজ করছো, আমরা এইদিকে হয়তো তোমাদেরকে এখন তো আপাতত তোমাদের মোবাইল লাগতেছে না। আমরা তোমাদের প্রতিষ্ঠান থেকে আমাদের নির্দেশনা থাকবে, ছোট একটা ফোন যদি ফোন গার্ডিয়ানরা খোঁজখবর নেওয়ার জন্য এই ধরনের একটা ফোন ব্যবহার করবা। আর যদি কেউ একান্ত নিয়ে আসো অ্যান্ড্রয়েড সেট, কারো হাতে যেন ক্লাসে ও কলেজে কোথায় যেন অ্যান্ড্রয়েড সেট কারো দেখা যায়, যদি কারো এই ধরনের মোবাইলের ইউজ ক্যাম্পাসে দেখা যায়, আমি মোবাইল সিজ করব এবং মোবাইল তোমাদের প্রয়োজন হলে মোবাইল কিন্তু আমরা আর তোমাদের হাতেও আর দেবো না। এই জন্য মোবাইল ব্যবহারটা টোটালি আমাদের ক্যাম্পাসে নিষিদ্ধ। বিষয়টা বোঝাইতে পারছি?
যে মোবাইলের ব্যবহার আমাদের কলেজে কোনোভাবে অ্যান্ড্রয়েড সেটের ব্যবহার হবে না, এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আর তোমাদের মাসিক বেতনের বিষয়গুলো এখানে আছে। অনুপস্থিতির ক্ষেত্রে আমরা কিন্তু একটু কঠিন, অনুপস্থিতি থাকলে আমাদের কিন্তু আমরা জরিমানার ব্যবস্থা আছে। নিশ্চয়ই তোমরা এখানে দেখেছো যে 3 দিনের বেশি যদি কেউ 3 দিনের বেশি কেউ অনুপস্থিত থাকে তাহলে কিন্তু 50 টাকা করে তাহলে প্রতিদিন তাকে জরিমানা দিতে হবে। এইভাবে অনুপস্থিতির বিষয়টা তোমরা খেয়াল রাখবা। এই হচ্ছে আমি মূল যে বিষয়গুলো এগুলো তোমাদেরকে আমি আমাদের শৃঙ্খলার কিছু বিষয়গুলো উল্লেখ করলাম। আরেকটা বিষয় জরুরি যে বিষয়টা হচ্ছে আমাদের ক্যাম্পাসে ছেলে মেয়েদের যেটা ছেলে মেয়েরা একসাথে আড্ডা দেওয়া, রাস্তাতে আড্ডা দেওয়া, বাইরে গিয়ে আড্ডা দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা যদি কোনো ছেলে মেয়েকে বাইরে কোথায় আড্ডা দেখতে দেখি, ক্যাম্পাসের ভিতরে আড্ডা দিতে দেখি, তাহলে কিন্তু আমরা তোমাদের ব্যাপারে কিন্তু কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হব। আমরা বলবো ছেলে মেয়ে তোমরা যার যার ক্লাসে যার যার আলাদা করে আমরা ক্যাম্পাসটা এখন আলাদা করে দেব। তোমাদের ছেলেদের ক্যাম্পাস থাকবে আলাদা, মেয়েদের ক্যাম্পাস থাকবে থাকবে আলাদা, পড়াশোনাটা আলাদা থাকবে। সায়েন্সের মেয়েরা শুধু ছেলেদের রুমে গিয়ে ক্লাস করবা, স্যারের সাথে যাবা এবং স্যার বের হওয়ার আগে তোমরা বের হয়ে আসবা। এইটা হচ্ছে সায়েন্সের ক্ষেত্রে নির্দেশনা। আর্টসের ক্লাসরুমেই আর্টসের মেয়েরা ক্লাস করবা, আর্টসের ছেলেরা আর্টসের রুমে ক্লাস করবা। এটা হচ্ছে তোমাদের ক্লাসের বিষয়। আর কিছু বিষয় হচ্ছে যে ইন্টারমিডিয়েটটা হচ্ছে তোমাদের জীবনের টার্নিং পয়েন্ট। আমাদের সিলেটিরা বিদেশে যাওয়ার জন্য আমরা আমাদের একাডেমিক বিষয়গুলো আমরা গুরুত্ব কম দিই। তুমি বিদেশে যাও, পৃথিবীর যে জায়গায় যাও, তোমাকে পড়ালেখার বিকল্প নাই। তুমি যত ভালো স্টুডেন্ট, তোমার সব জায়গায় ততটুকু মূল্যায়ন থাকবে। এই জন্য বলবো তোমরা পড়ালেখার অমনোযোগী না হয়ে পড়ালেখায় মনোযোগী হবা এবং ভালো রেজাল্ট করতে পারো। সব সময় সব জায়গায় সর্বত্র তোমাদের জায়গা থাকবে। এখন যারা বাইরে যাচ্ছে যে এরপরে আমরা বাইরে যেতে পারবো না, এটা নাই। স্টুডেন্টের জন্য সব সময় এই দরজা খোলা থাকে। তোমরা ভালো রেজাল্ট করো, তোমাদের জায়গা অবশ্যই আছে। এজন্য ভালো করে পড়ালেখা করতে হবে। পাশাপাশি আমরা দেশের ক্ষেত্রে আমাদের প্রধান আলোচক বলে গেছেন যে আমাদের বাবা মারা আমাকে ছোট থেকে বড় করেছেন, আমাদেরকে নিয়ে স্বপ্ন দেখেছেন। এই দেশের যারা মজুর মটু, যারা এই দেশের দিন মজুর, এরা সবাই কিন্তু আমাদের দিকে চেয়ে আছে যে আমরা একটা সোনার বাংলা করব, আমাদের হাত ধরে এই দেশ এগিয়ে যাবে, এই প্রত্যাশা সবাই রাখছে। আমরা এই দেশের মানুষের আশা প্রত্যাশা, আমার ফ্যামিলির আশা প্রত্যাশা, আমার সমাজের আশা প্রত্যাশা যেন আমি পূরণ করতে পারি, এই বিষয়টা আমাদের দায়িত্ববোধের ভিতরে আমরা রাখবো। সবশেষে আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং তোমাদের এই ইন্টারমিডিয়েটের লাইফটা যেন তোমাদের আরো বেশি শানিত হয়। এসএসসির চেয়ে যেন তোমরা এইচএসসি তে ভালো রেজাল্ট করো। এইচএসসি যেন তোমার জীবনের একটা মোড়, একটা ভালোর দিকে, তোমার জীবনকে একটা উন্নতির দিকে নেওয়ার জন্য একটা টার্নিং পয়েন্ট হয়। এইটাকে মাথায় রেখে এসএসসি তে কার রেজাল্ট কি হলো এইটা আমরা ত্যাগ করি, আমরা এইচএসসি তে ভালো রেজাল্ট করব, এইদিকে আমরা মনোনিবেশ করে আমরা আমাদের এইচএসসি রেজাল্ট ভালো করার জন্য প্রচেষ্টা করব। আমাদের সব প্রচেষ্টার জন্য এইদিকে হয়। আমি তোমাদেরকে আরেকটা বিষয় বলতে চাচ্ছি, যেটা হচ্ছে আমি সেকেন্ড ইয়ার স্টুডেন্টের ক্লাসে গিয়েছিলাম, তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম তোমাদের সিলেবাস, তোমরা কয়টা একটা সাবজেক্টের কয়টা চ্যাপ্টার থাকে, তুমি এই চ্যাপ্টার সম্পর্কে তোমার আইডিয়া আছে, তোমার একাডেমিক কোর্স কত দিনের এটা তোমার আইডিয়া আছে। দেখা যাচ্ছে যে না, এটা কিছুই জানে না, এটা কিছু এই ব্যাপারে ওদের কিছু মানে চিন্তা ভাবনা নাই। আমি তোমাদেরকে বলবো ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার স্টুডেন্টে তুমি তোমার সময়কে ক্যালকুলেশন করবা। সময় ক্যালকুলেশন করে তোমার সাবজেক্ট কয়টা, তুমি এই সাবজেক্টের প্রস্তুতির জন্য তোমার কতদিন প্রয়োজন এটা প্ল্যান করবা। প্ল্যান হচ্ছে একটা কাজের অর্ধেক। তোমরা এটা প্ল্যান করবা। এরপরে কিছু টেকনিক আছে ভালো রেজাল্টের জন্য, ওই টেকনিকগুলো কিভাবে আমরা
গ্রহণ করতে হবে, এগুলো শিক্ষকরা তোমাদেরকে শিখিয়ে দিবেন। আমি আশা করব আমাদের শিক্ষকবৃন্দের দৃষ্টি আকর্ষণ করব, বাচ্চারা কিছু টেকনিক আছে ভালো রেজাল্টের জন্য, আপনারা এই টেকনিকের বিষয়টা তাদেরকে একটু শিখিয়ে দিবেন। আমরা ইনশাআল্লাহ তোমাদের এরপরেও আমরা আবার বসবো, তোমাদের গার্ডিয়ান সহ কিভাবে ভালো রেজাল্ট করা যায় এগুলো নিয়ে আমরা মোটিভেশনাল প্রোগ্রামের চেষ্টা করব। আমরা মোটিভেশনাল প্রোগ্রাম এভাবে হয়তো সাবি থেকে বা ভালো মোটিভেটর নিয়ে এসে তোমাদেরকে আমরা চেষ্টা করব ভালো রেজাল্ট কিভাবে করা যায় এটা তোমাদেরকে জানানোর জন্য। এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি। আবারও তোমাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে অত্যন্ত সুন্দরভাবে বক্তব্য দেওয়ার জন্য এবং নির্দেশনামূলক পথ দেখিয়ে দেওয়ার জন্য। আমরা সবাই চেষ্টা করব স্যারের নির্দেশনামূলক যে পথ আছে, যে পথ দেখিয়েছেন সেই পথে চলার জন্য। সম্মানিত সুধী, এ পর্যায়ে আপনাদের সামনে একটি আধুনিক গান পরিবেশন করবেন এহসানুল হাসান রাহি। এহসানুল হাসান রাহিকে আধুনিক গান পরিবেশন করার জন্য আহ্বান জানাচ্ছি। তুমি না ডাকলে আসবো না, কাছে না এসে ভালোবাসবো না, দূরত্ব কি ভালোবাসা বাড়ায়, নাকি চলে যাওয়ার বাহানা বানায়। দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা পুরনো, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলে আমি বাসি। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলে আমি বাসি। এটা কি ছেলে খেলা আমার এই স্বপ্ন নিয়ে, চাইলে ভেঙে দেবে গড়ে দেবে ইচ্ছে হলে। আমি গোপনে ভালোবেসেছি, বাড়ি ফেরা পিছিয়েছি তোমায় নিয়ে যাব বলে। একবার এসে দেখো, এসে বুকে মাথা রেখো, ভুলে দেব চুলে রেখে হাত। দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা পুরনো, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। বড় না হতে হতে তোমাকেই দেখার আশায়, শেষ ছবিটা দেখি বারে বারে আর দেখি। আমি গোপনে ভালোবেসেছি, বাড়ি ফেরা পিছিয়েছি তোমায় নিয়ে যাব বলে। একবার এসে দেখো, এসে বুকে মাথা রেখো, ভুলে দেব চুলে রেখে হাত। দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা পুরনো, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। ধন্যবাদ একাদশ শ্রেণীর ছাত্র রাহিকে। সম্মানিত সুধী, এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান দিক নির্দেশনামূলক বক্তব্য নিয়ে আসবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব লেফটেন্যান্ট কর্নেল এম আতাউর রহমান স্যার, প্রিন্সিপাল সিলেট সেন্ট্রাল কলেজ, সাবেক প্রিন্সিপাল মদন মোহন কলেজ সিলেট। স্যারকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সভাপতি, কলেজ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মিজানুর রহমান মিজান, কলেজ গভর্নিং বডির সদস্য মাস্টার নুরুল হক সাহেব, ভাইস প্রিন্সিপাল, অন্যান্য শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং সুপ্রিয় ছাত্র ছাত্রীরা, সবাইকে দুপুরের শুভেচ্ছা। দুপুর হয়ে গেছে, 12টা, প্রায় 12টার উপরে বোধহয় বাজে, তো পুরোপুরি দুপুর একবারে। আমি কয়েকটা কথা বলবো। শিক্ষা নিয়ে আমি খুব কিছু বলতে চাচ্ছি না। আমাদের ভাইস প্রিন্সিপাল শিক্ষার বিষয়ে পুরোপুরি সবকিছু বলে গেছেন। তার সাথে শুধু একটা পয়েন্ট আমি এড করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষার একটা নির্ধারিত ফি থাকে, স্বাভাবিক জিনিস, সেটা পরীক্ষার ফিস। যে বা যারা মনে করো বাংলা পরীক্ষা হলো, 5টা বিষয়ের 6টা বিষয়ের পরীক্ষা হলো, বাংলাতে ফেল করলো কেউ, তাকে আবার পরীক্ষা দিতে হবে এবং সেই পরীক্ষায় প্রত্যেকটা বিষয়ের জন্য 200 টাকা করে ফিস দিতে হবে। কেউ যদি 5টা বিষয়ে ফেল করে, 100 টাকা মানে 1000 টাকা ফি দিয়ে পুনরায় পরীক্ষা দিয়ে পাস করতে হবে। টাকা তো তুমি দিবা না, তোমার বাবা দিবেন। সুতরাং বাবার টাকা যদি খরচ করাতে না চাও, নিয়মিত পাস করার চেষ্টা করবে। এবং বেতন আমরা মাফ করি অনেকেরই, চেয়ারম্যান করেন, আমি করি, কিন্তু জরিমানা কোনো অবস্থায় মাফ হবে না। অনুপস্থিতির জরিমানা, পরীক্ষায় ফেল করার জরিমানা, এই টাকা কোনো অবস্থায় মাফ হবে না। অনুপস্থিত কেউ থাকলে হতে পারে তার 1 মাসের জন্য অসুস্থ হয়ে গেছে, আগে থেকে দরখাস্ত দিয়ে রাখবা মেডিকেল সার্টিফিকেট সহ, তখন জরিমানা লাগবে না। এখানে যারা আছো অনেক গরিব ছাত্র আছে, ভর্তির সময় দেখেছি। তারপরও আমি জানতে চাচ্ছি, কেউ কি আছো যে জুতা পরতে পারোনি কখনো? এই 10 বছর শিক্ষার জীবনে আমার মনে হয় কেউ নেই। যে জুতা ছিল না পায়ে এমন ছাত্রগুলো এখানে কেউ নেই। কিন্তু একজন মানুষ যিনি 100 কোটি মানুষের প্রেসিডেন্ট ছিলেন, ভারতের, কেউ নাম বলতে পারবা? আব্দুল কালাম। ওনার নাম আব্দুল কালাম, AJP আব্দুল কালাম। আমরা সাধারণত আবুল কালাম বলি, কিন্তু এটা ওনার নাম হলো আব্দুল কালাম। উনি যখন ছাত্র ছিল ক্লাস 6 বা 7 এর, তখন ওনার পায়ে জুতা ছিল না। একদিন একজন শিক্ষক তার ক্লাসের সবাইকে বললেন যে আমি একজনকে নতুন জুতা উপহার দিতে চাই, তোমরা প্রত্যেকে নিজের নাম ছাড়া একজনের নাম লিখবে, কাকে দেব। দেখা গেল ক্লাসের প্রত্যেকটা ছেলে আব্দুল কালামের নাম লিখলো। এটা হলো তাদের বদান্যতা, তাদের ভালোবাসা। এবং শিক্ষক সেই আব্দুল কালামকে একজোড়া জুতা উপহার দিয়েছিলেন, যিনি পয়সার অভাবে জুতা কিনতে পারেননি। তার বাবা কি ছিলেন জানো? কে জানো? হাত তুলো তো।
তার বাবা কি ছিলেন কেউ জানো না? কেউ না? তার বাবা একজন মৎস্যজীবী ছিলেন। নৌকা দিয়ে নদীতে, আমাদের দেশে দেখেছে কিনা মানুষজন নৌকা দিয়ে নদীতে মাছ মারে, তার বাবা এই ধরনের মাছ মারতেন, এই মাছগুলো বাজারে বিক্রি করতেন, তাদের সংসার চলতো। সেই আব্দুল কালাম বাবার সাথে মাছ ধরতে যেতেন। সেই আব্দুল কালাম যদি একজন বড় বিজ্ঞানী হতে পেরেছিলেন, দেশও সেরা বিজ্ঞানী, এবং পরবর্তীতে ভারতের মতো 100 কোটি মানুষের যে দেশ, সেই দেশের রাষ্ট্রপতি হয়েছিলেন। তোমাদের তো তার চেয়ে কারো অবস্থা তার চেয়ে শোচনীয় নয়। তার চেয়ে আমার জানা মতে সবার অবস্থা সেই আব্দুল কালামের অর্থনৈতিক অবস্থার চেয়ে ভালো আছে। তুমি পারবা না কেন? না পারার কারণ কি থাকতে পারে? অবশ্যই পারবে। ওইখানে একটা কথা লেখা আছে, কেউ পড়েছো কিনা? অনেক বড়, কিন্তু আমার এখান থেকে পড়তে অসুবিধা হচ্ছে। হার মেনো না। এরপরে কথাটা কি? আজকের দিনটা হয়তো কঠিন, আগামী দিনটা আরো কঠিন হতে পারে, কিন্তু পরের দিন সূর্য উঠবেই। কথাটা যদি চিন্তা করো যে আজকের দিন কঠিন, আজকে অনেক বিপদে পড়েছ, আগামী দিন হয়তো এর চেয়ে আরো বিপদে পড়তে পারো, এর পরের দিন আরো বিপদ হতে পারে, কিন্তু 3 দিন 4 দিন 5 দিন 10 দিন 15 দিন পরে সূর্যকে তো উঠতে হবেই। নাকি অন্ধকার থাকে আকাশ? থাকে না। আরে আমাদের ব্যানারে দেখো একটা কবিতা লেখা আছে, কে পড়েছো আমি জানি না, কেউ পড়েছো কিনা? এসো হে নবীন, বাজিয়ে সুর লহরী উল্লসিত নববীন। বীণ মানে কি? কে পারো? বীণ অর্থ? বীণ অর্থ যে বলতে পারবা একটা পুরস্কার তাৎক্ষণিক ভাবে দিব। বীণ অর্থ কি? কেউ পারে না? এটা একটা কথা হলো? কে পারছো? হাত তুলো। কেউ পারো না? হ্যাঁ বলো তুমি। বীণ অর্থ হলো বাঁশি, সাপের বাঁশি না, বাঁশি। বীণ অর্থ হলো বাঁশি। এইটাই হচ্ছে উল্লসিত কি নববীন। আজ সুর মিলিয়ে গাইব জয় যাত্রার গান, আনন্দে আহ্লাদিত নবীন প্রাণ। কার লেখা এই কবিতাটা? হ্যাঁ, কাজী নজরুল ইসলাম। না হয় নাই? আমি জানি, আমি না জেনে জিজ্ঞেস করতেছিলাম। এইটা একজন গায়িকা, বাংলাদেশের সেরা গায়িকা, এবং তার বয়স আমার সমান বয়সে, এবং সে আমার সাথে এসএসসি পাস করেছিল। বলতে পারবা এখন? অনেকগুলো বলে দিলাম। 1966 সালে সে এসএসসি পাস করেছিল। এক সময় পাকিস্তানের নাম করা গায়িকা ছিল। অনেক বলে দিছি, কে পারবে বলতে? কথা ছিল তার বোন গান গাইবে পাকিস্তানের একটা অনুষ্ঠানে, কিন্তু বোন অসুস্থ থাকার কারণে তাকে হঠাৎ করে ধরে ফেলেছিল যে তুমি গান গাও এখানে। এবং সে অনেক বড় শিল্পী, রুনা লায়লা। রুনা লায়লার নাম শুনেছ? রুনা লায়লা কিন্তু 1966 সালে এসএসসি পাস করেছে। এই রুনা লায়লার লেখা এই কবিতাটা, এবং সে কবিতা লেখে 100তম কবিতা এটা তার কবিতাগুলো। যে কালেকশন করেছে, কে কালেকশন করেছো? তুমি? তাহলে কে কালেকশন করেছে এটা? হ্যাঁ, সিয়াম স্যার কালেকশন করেছেন। সিয়াম স্যার কালেকশন করেছেন। আমি খুঁজলাম ইন্টারনেটে, খুঁজে দেখলাম যে তার অনেকগুলো কবিতার মধ্যে এই কবিতাটা হচ্ছে 100তম কবিতা। এই কবিতাটাই দেখো তোমাদেরকে কি বলেছে। এসো হে নবীন, বাজিয়ে সুর লহরী উল্লসিত নববীন, আজ সুর মিলিয়ে গাইব জয় যাত্রার গান, আনন্দে আহ্লাদিত নবীন প্রাণ।
তোমাদের দেখে কিন্তু আমরা আনন্দিত, কিন্তু সাথে সাথে আনন্দের সাথে সাথে একটা ভীতিও কাজ করছে। তোমরা যদি ভালো রেজাল্ট না করো তাহলে আমাদের মুখ, এই যে আজকে সুন্দর মুখ আছে, হাসি হাসি মুখ আছে, সেই হাসি হাসি মুখ থাকবে না। আমাদের মুখটা আনন্দিত না হয়ে কি বলবো, এটা আনন্দের বেদনা বিদূর হয়ে যাবে। এবং আরেকটা কথা বলি, তোমরা ভর্তি হয়েছ অক্টোবর মাসে, স্বাভাবিকভাবে আরো 1 বছর পরে অক্টোবর, তারপরের অক্টোবরে তোমাদের পরীক্ষা দেওয়ার কথা, তাই না? 2 বছরের কোর্স। কিন্তু এই বছরের আগামী যে এইচএসসি পরীক্ষা হবে সেটা হবে এপ্রিল মাসে, এবং এর পরীক্ষাটা স্বাভাবিকভাবেই হবে এপ্রিল মাসে। তাহলে আগামী এপ্রিল থেকে পরবর্তী এপ্রিল হলো 12 মাস, আর অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 6 মাস, তার মানে 18 মাসে 24 মাসের লেখাপড়া করতে হবে। তোমাদের ভাইস প্রিন্সিপাল স্যার যেটা বলেছেন যে প্ল্যান করতে হবে, আমার 24 মাসের পড়া 18 মাসে শেষ করতে হলে আমাকে প্ল্যান করতে হবে। সুন্দর প্ল্যান যদি না করো তাহলে পড়ালেখায় ভালো রেজাল্ট করতে পারবে না। এবং এইটাও তো জানো যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, অনেকগুলো ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা একসাথে হয়। এইবার হয়তো বা আরো 21টা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা একসাথে হয়েছে গত বছর। এইবার আমি পত্র পত্রিকায় দেখতেছি প্রায় সবগুলো ইউনিভার্সিটিকে গভর্নমেন্ট চাইতেছে একসাথে পরীক্ষা। সেই পরীক্ষায় লাখ লাখ ছাত্রের সাথে তোমাকে কম্পিটিশন করে 10,000-এর মধ্যে থাকতে হবে। যদি 10,000-এর মধ্যে থাকতে পারো তাহলে 25 টাকা মাসিক বেতন দিয়ে পড়ালেখা করতে পারবে, মাত্র 25 টাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ইঞ্জিনিয়ারিং সবগুলাতে 25 থেকে 30 টাকার বেশি মানে মাসিক বেতন নেই। আর যদি না পারো, আচ্ছা 25 টাকা মাসিক বেতন হলে বছরে কত হয়? 300 টাকা। 4 বছরে 1200 টাকা। আর থাকা খাওয়া আরো তো আসেই, বাদ দিলাম থাকা খাওয়া তো লাগবে না, এটা তো যেখানেই পড়ো লাগবে। আর যদি সরকারি অর্থাৎ পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলাকে বলে সেখানে ভর্তি হতে না পারো তাহলে কমপক্ষে 6 লক্ষ টাকা লাগবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে। এখন তোমাকে চিন্তা করতে হবে যে আমি 1200 টাকায় 4 বছর পড়বো না 6 লক্ষ টাকা আমার বাবার খরচ করে গ্রাজুয়েশন নিব। মেডিকেলে যদি ভর্তি হতে পারো সায়েন্সের দ্বারা, বেতন তো দেওয়া লাগবে না, মাসে মাসে তোমাকে আরো বৃত্তি দিবে। আমার কথা বুঝতে পারতেছ? সুতরাং পড়ালেখার কোনো বিকল্প নেই, পরিশ্রমের কোনো বিকল্প নেই। পরিশ্রম করে পড়ালেখা যদি করো, ভালো রেজাল্ট করো, আমাদের মুখটা আজকে যেভাবে উল্লসিত আছে, তোমাদের রেজাল্ট যেদিন হবে সেই দিন আমরা উল্লসিত থাকবো। সবাইকে কমিটমেন্ট করবা যে আমাদের মুখকে উল্লসিত করবা। হাত তোলা যারা যারা রাজি আছো। A+ যারা পাইতে চাও হাত তোলা। A+, সবাই ভেরি গুড, খুব ভালো লাগলো। টার্গেট করো A+ পাওয়ার। যদি A+ পাওয়ার টার্গেট করো ইনশাল্লাহ পেয়ে যাবে। আমি একটা কথা বলবো, লেখাপড়া নিয়ে সবাই বলেছেন, আমি লেখাপড়ার বাইরে কথা বলবো। সেটা হচ্ছে আমাদেরকে মানুষ হতে হবে। কে কে মানুষ হতে চাও? 2 কান, 2 হাত, 2 পা, 2 চোখ থাকলেই কিন্তু মানুষ হয় না। মানুষ হতে হলে মানুষের মধ্যে, আমাদের মধ্যে মানবিকতা থাকতে হবে। মানবিকতা যদি না থাকে তাহলে তো আমি মানুষ না। একটা রিক্সাওয়ালার কষ্ট দেখে যদি আমার কষ্ট না আসে, একটা রোগীর কষ্ট দেখে যদি আমার রক্ত দেওয়ার ইচ্ছা না হয়, একজন শ্রমিক যখন রাস্তায় 20 টাকার শাক নিয়ে বসে এবং ওইটা বিক্রি করে তার পরিবার চালায়, তাকে দেখে যদি আমার কষ্ট না হয় তাহলে আমি মানুষ হতে পারিনি। আর আমি যদি মানুষ হতে না পারি তাহলে আমার দেশের প্রতি, আমাদের প্রধান আলোচক যিনি ছিলেন যে বলে গিয়েছে, দেশের প্রতি
আমার ভালোবাসা থাকবে না। ওই যে বলে গেল, গান গাইয়া গেল কি, নীরবে ভালোবাসি। নীরবে ভালোবাসলে হবে না, ভালোবাসতে হবে সরবে। দেখাতে হবে এই দেশ তোমাকে আমি ভালোবাসি। নীরবে ভালোবেসে লাভ কি? দেখাতে হবে যে দেশ তোমাকে আমি ভালোবাসি। পড়ালেখা তোমাকে ভালোবাসি, মা বাবা তোমাদেরকে ভালোবাসি, শিক্ষক তোমাদেরকে ভালোবাসি, ছোট ভাই তোমাকে আমি ভালোবাসি, বড় ভাই তোমাকেও আমি ভালোবাসি। সরবে দেখাতে হবে, নীরবে না। এবং এই ভালোবাসা যদি আমার দেশের জন্য আমি করতে পারি, তাহলে এই দেশটা সোনার বাংলা হয়ে যাবে। আমাদের দেশে কোনো কিছুর অভাব নেই, অভাব মানুষের অভাব। এই মানুষের অভাবটা যদি তোমরা পূরণ করতে পারো, তাহলে দেখবা এই দেশের মতো শান্তির দেশ কোথাও নেই। এখনো গ্রামে একটা কাঠের দরজা দিয়া মানুষ ঘুমিয়ে থাকে। লন্ডনের মতো জায়গায় ঘর যদি খালি রেখে চলে যায়, ঘর চুরি হয়ে যায়। রাতের বেলা যদি চুরে টের পায় যে এই ঘরে মানুষ নাই, তাহলে ঢুকে সবকিছু নিয়ে যায়। কিন্তু বাংলাদেশে তোমার আমার অনেকের বাড়ি আমরা খালি রেখে বাইরে চলে যাই, চুরি তো হয় না। রাস্তাঘাটে সিলেটে আমরা এত ভালো অবস্থানে আছি, বাংলাদেশের মধ্যে আমরা খুবই শান্তিতে আছি। সিলেটে কয়টা হাইজ্যাক হয়, কয়টা ছিনতাই হয়? খুব কম, খুবই কম হয়। আমি বলবো যে আমাদের সিলেটের মানুষ খুবই ভালো মানুষ। কিন্তু শুধু ভালো মানুষ হলে তো হবে না, পড়ালেখায় আমাদের উন্নত হতে হবে। আমি ডাটা পাইনি, কিন্তু শুনেছি অনেকেই আগে আমাদের শিক্ষকরা বলতেন 1947 সালে যখন পাকিস্তান এবং ভারত দুইটা দেশ হয়েছিল, পাকিস্তানে তখন ছিল 17টা জেলা। পূর্ব পাকিস্তানে 17টা জেলার মধ্যে 13টা জেলার ডিসি ছিলেন সিলেটি। শোনা কথা, ধরে নিলাম 13 জন ছিল না, 7-8 জন তো ছিল। সেনাবাহিনীর প্রধান ছিল সিলেটি, সচিব ছিলেন সিলেটি। কিন্তু এখন কয়জন আছেন? খুব কম। সিলেট বিশ্ববিদ্যালয়, যেটাকে আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, প্রায় 10,000-এর মতো বা একটু বেশি ছাত্রছাত্রী হবে। সিলেটের 2,000 আছে কিনা আমার সন্দেহ। কেন? আমরা পড়ালেখাটাকে গুরুত্ব দিচ্ছি না। আমি বলবো যে আমরা ভালো পড়ালেখা করব, আমরা ভালো মানুষ হব, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করব। তোমাদের জন্য আমার শুভেচ্ছা রইল। যে কোনো প্রয়োজনে, যে কোনো প্রয়োজন, তোমার পারিবারিক সমস্যা হোক, কলেজের সমস্যা হোক, আমাদের সাথে যোগাযোগ করবে এনি টাইম। তুমি যদি সমস্যায় পড়ো, রাত্রে 2টার সময় যদি আমাকে ফোন দাও, ইনশাল্লাহ আমাকে পাবে, ইনশাল্লাহ। আর ওই যে ভাইস প্রিন্সিপাল স্যার বলেছেন না, আইডি কার্ডটা সাথে রাখবে। যে কোনো সময় তোমাকে পুলিশে ধরতে পারে। হয়তো একটা মিছিল যাচ্ছে পাশে দিয়া, তুমি হেঁটে যাচ্ছ, তুমি জানো না, তুমি জানো না যে ওইখানে একটা মিছিল হচ্ছে, পুলিশ ধরে ফেললো। তোমার কার্ডটা থাকলে বলতে পারবে যে আমি কলেজে ছিলাম, কলেজ থেকে আসতেছি, বাড়িতে যাচ্ছি বা কলেজে যাচ্ছি। এই জন্য কার্ডটা সাথে রাখবে। ভালো পড়ালেখা করো, ভালো মানুষ হও, এই আশাবাদ ব্যক্ত করছি। কলেজে নিয়মিত আসবে, নিয়মিত ক্লাস করবে, নিয়মিত পড়াশোনা করবে। কলেজের যে শৃঙ্খলা বোধ আছে, শৃঙ্খলা, আইন শৃঙ্খলা আছে, সেগুলা মেনে চলবে। তোমাদেরকে আজকে আমরা যেভাবে সুন্দরভাবে বরণ করছি, এর চেয়ে আরো আনন্দিত হৃদয়ে যেন তোমাদেরকে বিদায় করতে পারি, সেই প্রত্যাশা রাখছি। যে জিপিএ 3 পেয়েছ, সে যদি জিপিএ 4 পেয়ে আমাদের এখান থেকে পাস করো, যে জিপিএ 4 পেয়েছ সে যদি জিপিএ 5 পেয়ে পাস করতে পারো, তাহলেই আমরা আরো বেশি উল্লসিত হব, আরো বেশি আনন্দিত হব। আমাদের চেষ্টা থাকবে তোমাদেরকে কিভাবে ভালো ফলাফল করা যায়,
তোমাদের ফল কিভাবে ভালো হয় সেই ব্যাপারে এভরি টাইম এনি টাইম তুমি যদি আমাদের সহযোগিতা চাও, আমাদের সহযোগিতা পাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমার অভিভাবককে আমাদের শুভেচ্ছা জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যারকে। স্যারকে তার উদ্দীপনামূলক ও সুন্দর জীবন গঠনের দিকে তোমাদের যে দিক নির্দেশনামূলক বক্তব্য দিলেন তার জন্য স্যারকে আমরা আবারও আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। স্যারের সম্পর্কে কিছু কথা না বললেই নয়, যেটা হচ্ছে তোমরা নিজেদেরকে অতিরিক্ত ভাগ্যবান বা ভাগ্যবতী মনে করতে পারো যে তোমরা আমাদের সমস্ত শিক্ষকগণ বা কলেজ পরিচালনা পরিষদের যে সদস্যবৃন্দ আছেন প্রত্যেকেই এক একজন পরশ পাথরের মতন। আমাদের শাকিল স্যারের কথাও না বললেই নয়। বিগত বছরে 2023 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তাদের যাতে পরীক্ষা ভালো হয়, তারা যেন সুস্থ থাকে, সেজন্য স্যার তাদের জন্য দুধেরও ব্যবস্থা করে দিয়েছেন, যে তারা যাতে দুধ ডিম খেয়ে শারীরিকভাবে সুস্থ থেকে পরীক্ষা দিতে পারে, আর একটু ভালো রেজাল্ট করতে পারে, এর জন্য স্যার চেষ্টা করেছেন। তো কতটা তোমাদের নিয়ে উদ্যোগী হলে স্যাররা এমন একটা করে পদক্ষেপ নিতে পারেন তোমরা সেটা ভাবো এবং স্যারদের প্রতি কৃতজ্ঞ থাকো। স্যাররা কিছুই চান না, শুধু চান যে তোমরা আমাদের কলেজের ভাবমূর্তিকে উজ্জ্বল করো, তোমরা আমাদের কলেজের সুনাম হয়ে আনো। যারা সিপে পাস করে এবার এইচএসসি তে ভর্তি হয়েছো, তোমাদের নিজেকে ছোট মনে করার কোনো কারণ নেই, তোমাদের দ্বারাও একটা A+ পাওয়া সম্ভব। আর তার জন্য আমরা তোমাদের সর্বতোভাবে সহযোগিতা করব। যারা A- বা A পেয়েছো তাদের কথা তো বলার অপেক্ষাই রাখে না। ধন্যবাদ ম্যাডামকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের শিক্ষক পরিচিতি পর্ব। আমি সকল প্রভাষকদের মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমি সকল আমাদের